স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। সবার খাওয়া শেষ হতেই বাড়ির ডোরবেল বেজে উঠল। নিশান ধীর পায়ে গিয়ে দরজা খুলতে আবিষ্কার করলো পুলিশ সহ বেশ কয়েকজন কনস্টেবলকে। নিশান দরজার সামনে থেকে সরে যেতে তারা বাড়ির ভেতরে প্রবেশ করলো। রহিম মির্জা আর রবি হতভম্ব হয়ে গেলেন। দুজনের মাঝে এক অজানা ভয় জেগে উঠল। রওশন আর নিশানকে উদ্দেশ্য করে রহিম মির্জা কাপা স্বরে আওড়ালেন, পুলিশ? পুলিশ কেন এসেছে বাড়িতে? কি চোর এসেছিল? নিশান তাদের দিকে এগিয়ে আসতে আসতে বিদ্রুপাত্মক কণ্ঠে বলে উঠল, তোমরা থাকতে আবার বাড়িতে চোর আসার প্রয়োজন আছে নাকি কাকাই? নিশানের কথায় স্বামী স্ত্রী দুজনেই থতমত খেয়ে গেল। দুজনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। কিছু বলতে মুখ খুলল, কিন্তু বাক্যগুলো যেন কণ্ঠনালীতেই তলা পাকিয়ে গেল। রবি বেগম দু কদম পিছিয়ে গেলেন। তা দেখে নিশানের অধরে বাঁকা হাসির পল্লব সুস্পষ্ট হলো। রওশন নীরব দর্শকের মতো শুধু দাঁড়িয়ে আছে। তখনই পুলিশ অফিসার রহিম মির্জা আর রবি বেগমকে উদ্দেশ্য করে বলে, নিশান মির্জা আরহা তার বাবা মায়ের খুনের অভিযোগে আপনাদের নামে মামলা দায়ের করেছে, তাই জিজ্ঞাসাবাদের জন্য আপনাদের থানায় যেতে হবে। অবাকের চরম সীমায় পৌঁছে গেল দুই মানবী। রবি বেগম ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালেন নিশানের দিকে, যেন পারলে মেয়েটাকে এক্ষুনি শেষ করে দিতেন। রহিম অনেক চেষ্টার পর অবশেষে নিশানকে বলে উঠলেন, কেন করলে এমন নিশান? আমি কোনো আমার নিজের ভাই ভাবিকে খুন করতে যাব? তার প্রশ্নে নিশান তাচ্ছিল্যের স্বরে বলে উঠল, এত অভিনয় কিভাবে করতে পারো কাকাই? এবার তো সত্যিটা স্বীকার করো। আমরা সত্যিই কিছু করিনি অফিসার, বিশ্বাস করুন। ওই তাই নাকি? তাহলে এটা কি? কথাটা বলেই রওশন নিজের ফোন বের করে অফিসারকে একটা ভিডিও দেখায়, যাতে গতকাল রহিম মির্জা আর রবি বেগমের বলা কথোপকথনগুলো রেকর্ড করা হয়েছে, যাতে তাদের স্পষ্ট স্বীকারোক্তি ফুটে উঠেছে। এই দেখে রহিম মির্জা আর রবি বেগম যেন তাদের শেষ রক্ষা কবচটাও হারিয়ে ফেললেন। অফিসারকে অনেকভাবে বোঝাতে শুরু করলো দুজন, কিন্তু পাকাপোক্ত প্রমাণের কাছে তাদের কথা কোনো কাজ করলো না। তাদের দুজনকে গ্রেফতার করে নিয়ে গেল থানায়। তাদের দুজনকে যখন দরজা দিয়ে নিয়ে যাচ্ছিল, রওশনের বুকটা ছিঁড়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল ছুটে গিয়ে বাবা মাকে ছাড়িয়ে নিজের কাছে নিয়ে আসতে। ছেলেটার চোখে জল ভরে উঠল। নিশান গিয়ে কাঁধে হাত রাখল। ছেলেটার আর নিজেকে আটকাতে পারল না। অশ্রু গড়িয়ে পড়ল অক্ষিপট থেকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, লোভ কাউকে ছাড় দেয় না রে মিশু। সম্পত্তির লোভে নিজের আপন লোকদেরকেও খুন করতে তারা দ্বিধাবোধ করলো না। মাঝখান দিয়ে আমি আর তুই নিঃস্ব হয়ে গেলাম। আমাদের সব থেকেও আজ আমাদের কিছুই নেই। নিশান একটা তপ্ত শ্বাস ছাড়ল, তবে মুখ ফুটে কিছু বলল না। চুপচাপ রওশনের কথাগুলো শুনল। আসলেই তো আজ তাদের সব কিছু থেকেও না থাকার মতোই। টাকা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু বাবা মা নামক ছায়াগুলোই আজ তাদের থেকে বহু দূরে সরে গেছে। জীবনে যেই মানুষগুলো খুব বেশি প্রয়োজন, তারাই আজ কেমন জীবন থেকে হারিয়ে গেল। আফরানের প্রাইভেট জেট কিছুক্ষণ আগেই বাংলাদেশের মাটিতে নামল। আফরানরা এখন রওনা হয়েছে তার বাড়ি তথা তার মায়ের বাড়িতে, যা উত্তরাধিকারী সূত্রে আফরান পেয়েছে। গাড়িতে বিরাজ করছে একরাশে নৈশব্দ। আর একা বেশ অবাক হচ্ছে এই ভেবে যে মাফিয়া বস এত শান্ত কেন আজ। সে হিংস্র দানবীয় সত্যটা কোথায় আজ? রিকা নিজের প্রশ্নগুলো নিজের মাঝে হজম করে নিল, কারণ অভ্রানকে জিজ্ঞেস করলে সে কোনোটারই উত্তর দিবে না। গাড়িটা এসে থামলো একটা দোতলা বাড়ির সামনে। অভ্রান গাড়ি থেকে নামলো। তার পিছু পিছু রিকা, লিওনার জেলিনও নামলো। আজ 18 বছর পর অভ্রান মেহফিল তার মাতৃনিবাসে ফিরল। গেটটা ঠেলে ভেতরে ঢুকলো। গেট খোলার কর্কর শব্দটা বুকের ভেতর কেমন যেন ধাক্কা দিল। প্রতিটা ইট, প্রতিটা কোণ তার চেনা। এই বারান্দাতেই বাবা সন্ধ্যায় চা খেতেন, মা ফুলে জল দিতেন, আর বোন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরত। হঠাৎ মনে হলো চোখ বন্ধ করলে হয়তো তাদের হাসি শুনতে পাবে, কিন্তু না, তা হলো না। কোনো শব্দই তার কর্ণে এলো না। সবটা জুড়ে খাখা নীরবতা। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে সে বাড়ির ভেতরে প্রবেশ করল। বাড়িটা যেন সময়ের ভাঁজে আটকে থাকা শুধু একটা নিঃশব্দ স্মৃতি। 2 তলা বিশিষ্ট পুরনো বাড়িটার ফ্যাকাশে সাদা রং অনেক আগে মুছে গিয়ে এখন ধূসর হলদে হয়ে গেছে। দেয়ালের গায়ে লতানো মানি প্ল্যান্ট আর লতানো ঘাস নিজের মতো ছড়িয়ে পড়েছে। দেখে মনে হচ্ছে বাড়িটাকে জড়িয়ে ধরে রেখেছে। বারান্দার ছাদে ঝুলে থাকা ভাঙা বাতিটা হালকা বাতাসে দুলছে, আর কাঠের দরজায়
পুরনো পলিশের গন্ধের সাথে মিশে আছে দীর্ঘদিনের অবহেলার চিহ্ন। উঠোনে আগের টাইলসগুলো ফেটে গেছে, ফাঁকে ফাঁকে আগাছা গজিয়েছে। এক কোণে শুকিয়ে যাওয়া ফুলের টবগুলো অযত্নের কারণে মরে পড়ে আছে। এগুলো ওর মায়ের লাগানো গাছগুলোর শেষ চিহ্ন। পুরো বাড়িটার মধ্যে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে। আজ সেই উঠোন ফাঁকা, বারান্দা খালি, দরজার ওপাশে কেউ নেই। বাড়িটা দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু প্রাণটা তো বহু আগেই হারিয়ে ফেলেছে। আর আফরান মেহফিল দাঁড়িয়ে আছে সেই প্রাণহীন বাড়িতে, বুক ভরা স্মৃতি আর অসহায় শূন্যতা নিয়ে। হৃদয়হীন মাফিয়া বসটা একটা চাপাদগ্ধ শ্বাস ছাড়ল, নিজের মুখে অভিব্যক্তিহীনতার মুখোশ টেনে আনলো। ঘুরে দাঁড়িয়ে লিওনকে আদেশ করল। 3 দিনের মধ্যে বাড়িটা আমি ঠিক দেখতে চাই। লিওন, জেরিন আর রিকা হতবাক বিস্মিত নয়নে তাকালো তার দিকে। লিওন একটা শুকনো ঢোক গিলে মিনমিন করে বলে উঠল, বাট এভি, 3 দিনে এত বাড়ি মেরামত করব কি? যেটা বলেছিস সেটা কর। আমি বেশি প্রশ্ন করা পছন্দ করি না। আমার বউ প্রথমবারের মতো তার শ্বশুর বাড়িতে আসবে, তাই বাড়িটা সুন্দর আর গোছালো চাই। এই বলে সে হনহন করে বাড়ির ভেতর থেকে বেরিয়ে গেল। লিওন অসহায় দৃষ্টিতে তাকালো জেরিনের দিকে। এদিকে রিকা অভ্রানের সাথে গাড়িতে গিয়ে বসল। অভ্রান ওর দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, হোটেলের রুম বুক করা হয়ে গেছে? আর রিকা হ্যাঁ সূচক মাথা নাড়ল। চট্টগ্রাম, বাংলাদেশ। আজ দিনটা কেমন যেন উদাসীন হয়ে আছে। সূর্যিমামা সেই লালচে তেজ যেন কেমন নেতিয়ে আছে। হাওয়াও যেন শরীর স্পর্শ করতে ব্যর্থ। পাখিদের গুনগুন কিচিরমিচির শব্দগুলো কেমন ধীর হয়ে এসেছে। রাস্তাঘাটে তবুও মানুষজনের কোলাহল এক বিন্দুও কমেনি। যে যার মতো নিজেদের গন্তব্যে পৌঁছতে ব্যস্ত। জীবিকার তাগিদে তাদের এই পথ চলা যেন থামার নাম নেই। শহরের এই কোলাহল বহর লোকালয় ছেড়ে বেশ নির্জন নিরিবিলি স্থানে অবস্থান করছে চৌধুরী কুঞ্জ। পুরনো অট্টালিকায় চলছে মেরামতের তোড়জোড়। ফ্যাকাশে হলুদে দেয়ালে ধূসর বর্ণের রং লাগিয়ে দেয়ালের দাগগুলো আড়াল করতে ব্যস্ত শ্রমিকরা। অর্ধ ভাঙা দরজা বদলে নতুন সেগুন কাঠের মজবুত দরজা লাগাচ্ছে কাঠ মিস্ত্রি। এদিকে তাদের সব কাজ ঠিকমতো হচ্ছে কিনা তার তদারকি করছে লিওন। আফরানের আদেশ মতো সে গতরাত থেকেই কাজে লেগেছে। আফরান বাড়িটির বাগানে দাঁড়িয়ে আছে, পরনে কালো রঙের শার্ট আর প্যান্ট। শার্টের হাতাগুলো ফোল্ড করে রাখায় তার হাতের সেই হিজিবিজি ট্যাটু নিখুঁতভাবে প্রকাশিত, যার মাঝে চিকন অক্ষরে লেখা নাইট মনস্টার। আফরান ফোনে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছিল। তার কণ্ঠ শক্ত, আবেগহীন ও শব্দহীন হুমকিতে ভরা। আফরান মন্ত্রীর উদ্দেশ্যে বলে উঠল, আমি বর্তমানে আপনারই দেশে অবস্থান করছি মন্ত্রী মশাই। গতবার 2 দিন আমার ড্রাগের 10টা কাভার্ড ভ্যান আটকা পড়েছিল বর্ডারে। এবারেও একই ঘটনা ঘটলো। ওয়াই? ফোনের অপর পাশ থেকে মন্ত্রী মশাইয়ের কাপা কাপা কণ্ঠস্বর ভেসে এলো। তিনি ইনিয়ে বিনিয়ে বাক্য চয়ন করলেন। আসলে এবি সাহেব, হয়েছে কি? একদম না। আফরানের হুঙ্কারে ফোনের ওপাশে থাকা মন্ত্রীমশাই কেঁপে উঠলেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। ফোনের এপাশ থেকে আফরান ক্যাটক্যাট কণ্ঠে বলে উঠল, আপনাকে আমি 1 দিনের সময় দিচ্ছি মন্ত্রী মশাই। তার মধ্যে যদি ড্রাগস সমেত কাভার্ড ভ্যানগুলো বর্ডার ক্রস না করে, তাহলে আপনি আপনার শখের আসনের কথা ভুলে যান। মন্ত্রী মশাই আতঙ্কিত হয়ে উঠলেন। তিনি কম্পিত কণ্ঠে বলে উঠলেন, না না, এমন কিছু করবেন না এবি সাহেব। সামনে ইলেকশন, এখন কোনো ঝামেলা হলে আমি বিপদে পড়ে যাব। আপনি নিশ্চিন্তে থাকুন। আমি আজ রাতের মধ্যেই ভ্যানগুলো বর্ডার ক্রস করার ব্যবস্থা করছি। মন্ত্রী মশাই আর কিছু বলতে যাবেন তার আগেই আফরান মুখের ওপরে কলটা কেটে দিল। তার যা শোনার ছিল তা শোনা হয়ে গেছে। অহেতুক বাড়তি কথা শোনার মতো সময় তার হাতে নেই। ফোনটা পকেটে রেখে সামনে থাকা অট্টালিকার পানে আবেগহীন চাহনিতে তাকালো সে। তখন জিরিন সে অভ্রানের নিকট দাঁড়ালো। হালকা কাশি দিয়ে বলে উঠল, এবি, আমরা যেটা করতে যাচ্ছি সেটা কি বেশি বেশি হয়ে যাচ্ছে না? না। আফরানের শক্ত কণ্ঠের একটি বাক্য জেরিনকে থামিয়ে দিল। আসার সময় যে কথাগুলো নিজের মনে প্রস্তুত করে এনেছে তা যেন এক মুহূর্তেই গলায় দলা পাকিয়ে নিচে নেমে গেল। একখান দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা জিজ্ঞেস করল, কখন যাব আমি? আফরান শান্ত স্বরে বলল, আগামীকাল বিকেলে যাবি। ওকে। এই বলে জেরিন সেখান থেকে চলে গেল। সকাল থেকেই মির্জা বাড়ি কেমন নীরব শূন্যতায় খা খা করছে। যতই খারাপ হোক না কেন, বাড়ির 2জন অভিভাবককে ছাড়া বাড়িটার খুঁটি কেমন যেন আলগা হয়ে গেল। রওশন সকাল থেকে নিজের ঘর ছেড়ে বের হয়নি। বেলা তখন 10টা বাজে।
নিশানের ডাকে রওশন অবশেষে নিজের ঘর থেকে বের হলো। ড্রয়িং রুমে যেতেই চমকে উঠল ছেলেটা। গতকাল যে পুলিশ অফিসার রহিম মির্জা আর রবি বেগমকে গ্রেফতার করেছিল, সেই অফিসার লিভিং রুমে পাতানো সোফায় বসে আছে। তার চোখে মুখে কেমন দুশ্চিন্তার চাপ ছড়িয়ে আছে। রওশন একবার নিশানের দিকে তাকালো, চোখের ইশারায় জিজ্ঞেস করলো, অফিসার এখানে কি করছে? নিশানও চোখের ইশারায় বোঝালো ও জানে না। তাই রওশন এবার অফিসারের সামনে গিয়ে দাঁড়ালো আর জিজ্ঞেস করলো, কোনো সমস্যা হয়েছে অফিসার? অফিসার বিচলিত কণ্ঠে বলে উঠল, বিরাট সমস্যা হয়েছে। একটু খুলে বলুন, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। নিশানের কথায় অফিসার নিজের পোশাক ঠিক করতে করতে বলে উঠল, আপনার চাচাচাচি পালিয়েছে। কি? রওশন আর নিশান দুজনেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল অফিসারের কথা শুনে। যেন অফিসারের কথা তাদের বিশ্বাস হচ্ছে না। রওশন বেশ চড়াও হলো, তেতিয়ে বলে উঠল, মস্করা করছেন আপনি আমাদের সাথে? দুজন মানুষ কিভাবে থেকে পালাতে পারে? আমি মশকরা করছি না মিস্টার রোশন, আপনার বাবা মা সত্যিই পালিয়েছেন। আপনাকে আর মিসেস নিশানকে তো আমি গতকাল বলেছিলাম আগামীকাল তাদের কোর্টে তোলা হবে। তাই আজ ভোরেই তাদের নিয়ে আমরা বড় থানার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। কিন্তু মাঝ রাস্তায় হঠাৎই তাদের যে ভ্যান করে আনা হচ্ছিল তা অন্য ডিরেকশনে যেতে শুরু করে। যখন দেখি ভ্যানটা আমাদের গাড়ির পিছনে আসছে না, তখন আমরা আবার ব্যাগ দিই। ভেবেছিলাম হয়তো রাস্তার কোথাও ভ্যানের সমস্যা হয়েছে, কিন্তু অনেক খুঁজে আমরা আর ওই ভ্যানটাকে খুঁজে পাই না, সেই সাথে ড্রাইভারকেও। আমাদের মনে হচ্ছে আপনার বাবা মাকে কেউ একজন আড়াল থেকে সাহায্য করছে। ইন্সপেক্টরের কথা শুনে নিশান আর রওশন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। কথা বলার মতো ভাষাটুকু যেন হারিয়ে ফেলে। এতদিন ধরে তো নিশান এটাই জানতো যে তার বাবা মায়ের খুনি তার চাচা চাচি, কিন্তু এখন তো এর পেছনে আরও একজন খুনি লুকিয়ে আছে। ইন্সপেক্টর উঠে দাঁড়ালেন আর নিশান রওশনকে সাবধান করে বললেন, আপনারা সাবধানে থাকবেন, আর যদি কোনোভাবে তারা বাড়িতে ফিরে আসে তৎক্ষণাৎ আমাদেরকে জানাবেন। জি অবশ্যই। নিশানের উত্তর শুনে ইন্সপেক্টর সন্তুষ্ট হলেন আর বাড়ি থেকে হেঁটে বেরিয়ে গেলেন। নিশান আর রওশন একে অপরের দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। কি হচ্ছে দুজনের একজনও বুঝতে পারছে না। রোম, ইতালি। নৈশব্দে মোড়া রোম শহর যেন এক প্রাচীন স্বপ্নের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রাত নামলে কোলাহল ধীরে ধীরে গলে পড়ে আর পাথরের রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে ল্যাম্পপোস্টের নরম হলদে নিয়ন আলো। টাইবার নদীর জল নিঃশব্দে বয়ে চলেছে, তার ঢেউগুলো যেন ফিস ফিস করে পুরনো দিনের প্রাচীন রূপকথা পড়ে শোনাচ্ছে। দূরের গির্জার ঘণ্টাধ্বনি ভেসে আসছে মৃদু সুরে, তারপর আবার চারপাশে ডুবে যাচ্ছে গভীর শান্তিতে। পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে ছড়িয়ে আছে সুস্বাদু খাবারের উষ্ণ ঘ্রাণ, মাখনের সঙ্গে ভাজা রসুনের গন্ধ, টাটকা মশলা আর সেদ্ধ ভাতের বাষ্প মিলেমিশে যেন ঘরটাকে আরও আপন করে তুলেছে। রান্নাঘর থেকে হালকা থালা বাসনের শব্দ ভেসে আসছে। একটা কেশবতী যুবতী ব্যস্ত হাতে একবার চুলার পাশে একবার ডাইনিং টেবিলে ছুটে বেড়াচ্ছে। লম্বা চুলগুলো এলোমেলো খোপায় বাঁধা, কপালে হালকা ঘাম, তবুও চোখে মুখে তৃপ্তির ছাপ। সে যত্ন করে সোফার কুশনটি করছে, টেবিলের ওপর ফুলদানিটা সাজিয়ে রাখছে, আবার দৌড়ে গিয়ে হাড়ির ঢাকনা তুলে স্বাদ দেখছে। যেন পুরো ঘরটাকে সে পুরো নিজের ভালোবাসা দিয়ে সাজিয়ে তুলছে। কাজে ব্যস্ত থাকা কেশবতীর কানে ডোরবেল বাজার শব্দ আসতেই সে ছুটে গেল। দরজা খুলতেই আবিষ্কার করলো তার কাঙ্ক্ষিত পুরুষটিকে। বরাবরের মতোই একই ক্লান্তির ক্লেশ ছড়িয়ে আছে তার বদনে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। মেয়েটার খুব মায়া হলো তার প্রতি, তবে মুখ ফুটে কিছু জিজ্ঞেস করলো না, বরং স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, ফ্রেশ হয়ে এসো, খাবার রেডি আছে। এই বলেই মেয়েটা রান্নাঘরের দিকে চলে গেল। ছেলেটা দুদণ্ড তার যাওয়ার দিকে চেয়ে রইল, তারপর নিজ চোখ সরিয়ে সে নিজের ঘরে চলে গেল। খাবারের ডিশগুলো টেবিলে রাখতে রাখতে নিজে নিজে বিড়বিড় করে বলে উঠল, আজকাল এই আদি কোথায় যায় বুঝতে পারি না। দেশেও ফিরে যাচ্ছে না, আবার নিশানের কাছে যাওয়ার জন্য কোনো ফোন দিয়েও আসছে না। এত শান্ত কেন হয়ে গেল? ওর কথার ফাঁকে আদ্রিয়ান সেখানে এসে উপস্থিত হলো। পরনে একটা সাদা টি শার্ট আর ট্রাউজার, দেখে মনে হচ্ছে সবে শাওয়ার নিয়ে এসেছে। ওকে দেখে রোশা দ্রুত খাবার বেড়ে দিল। আদ্রিয়ান কোনো টু শব্দ না করে খাবার খেতে শুরু করলো। তা দেখে রোশা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কোথায় ছিল সকাল থেকে? আদ্রিয়ান সঙ্গে সঙ্গে খাবারের গতি কমিয়ে যুবতীর পানি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো।
তা দেখে মেয়েটা নিজের চক্ষু নামিয়ে আনলো, তবে তার চোখের মাঝে থাকা কৌতূহল আদ্রিয়ানের চোখ এড়ালো না। আদ্রিয়ান শীতল স্বরে বলল, কাজে ছিলাম। কিন্তু ইতালিতে তো তোমার কোনো আমি শুধু একজন সফল বিজনেসম্যান নই, সেই সাথে একজন ফটোগ্রাফারও। এবার অকারণে প্রশ্ন করা বন্ধ করুন। আদ্রিয়ানের করার কথায় রুষা চুপ হয়ে গেল। তারপর দুজনের মাঝেই কিছু মুহূর্ত নীরবতা বিরাজ করলো। খাবার খাওয়া শেষের দিকে রুষা আবার বাক্য ছাড়ল, নিশানের কথা ভুলে গেলে নাকি? ওকে পাওয়ার জন্য তোমার সব যে হাওয়া হয়ে গেল। রুষা ভাবলো আদ্রিয়ান হয়তো এবার রেগে যাবে, ওর উপর আবার আঘাতের পানি বর্ষণ করবে, কিন্তু আজ তা হলো না। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমায় ভালোবাসিস? আকস্মিক এমন প্রশ্নে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল যুবতী। মনের মাঝে লুকিয়ে রাখা সুপ্ত অনুভূতিগুলো কড়া নেড়ে উঠল। প্রেমের উষ্ণ ঢেউয়ে হৃদয়ে তোলপাড় করে তুলল। কর্ণ বয়ে গরম ধোঁয়া বের হতে শুরু করলো তার। কাঁপতে থাকা নয়ন চূড়া আবদ্ধ করলো সামনে থাকা পুরুষটির মাঝে, আর কাঁপা কাঁপা কণ্ঠে আওয়াজ ছাড়ল, বলল, যদি বলি বাসি তাহলে? বউ হতে চাস আমার? আরেক দফা ঢেউ উঠল বুকে। মস্তিষ্কের প্রতিটি নিউরন যেন সজাগ হয়ে উঠল। কোমল হৃদয় কিছু একটা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠল। মেয়েটা আবেগে পাদ ফাঁসালো, উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আমি তোমার বউ হতে চাই। আমাকে তোমার বউ বানাবে আদি? আদ্রিয়ান কিছুক্ষণ চুপ রইল, যেন সেই মুহূর্তটা ভীষণ উপভোগ করছে। মেয়েটার কোমলতায় ঘেরা মায়াভরা মুখের পানে এক দৃষ্টে চেয়ে রইল অনেকটা সময়। তারপর হঠাৎই উচ্চ শব্দে হেসে উঠল। রুষা চমকে উঠল, অবুঝ দৃষ্টিতে তাকালো ছেলেটার দিকে। আদ্রিয়ান রুষার গালে হাত বুলিয়ে বলে উঠল, আমি শুধু নিশাকে ভালোবাসি রুশ। ওকে ছাড়া তোকে বিয়ে করার কথা আমি দুঃস্বপ্নও ভাবি না। তাই আমাকে বিয়ে করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। মুহূর্তেই থমকে গেল আশপাশটা। গলাটা কেমন শুকিয়ে এলো। নয়নচূড়া লোনা জলে থই থই হয়ে উঠল। বুকটা চিনচিন ব্যথায় কুকড়ে উঠল। আদ্রিয়ানের দিকে অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকালো মেয়েটা। কাপা কণ্ঠে বলে উঠল, যাচাই করছিলে আমায়? মস্করা করছিলে আমার সাথে? আমার অনুভূতিকে এভাবে তামাশা বানিয়ে ফেলতে বুক কাঁপলো না তোমার? মেয়েটা চেঁচিয়ে উঠল। তরাক বেগে উঠে দাঁড়ালো। আদ্রিয়ান কিছু বলতে চাইল, কিন্তু রুষা তাকে সেই সুযোগ দিল না। মেয়েটি বজ্র কণ্ঠে চেঁচিয়ে উঠল, মানুষের মন নিয়ে খেলে তুমি খুব আনন্দ পাও, তাই না? আজ আমি তোমাকে বলছি, তুমি কোনো দিনও কারো ভালোবাসা পাবে না। তুমি কোনো দিনও নিশানকে পাবে না, কোনো দিনও না। হঠাৎই আদ্রিয়ানের বুকটা অজানা ব্যথায় কেঁপে উঠল। হতবুদ্ধি দৃষ্টিতে তাকালো সামনে থাকা নারীটির দিকে, আর তীর তীর কণ্ঠে বলে উঠল, অভিশাপ দিচ্ছিস? হ্যাঁ, অভিশাপ দিচ্ছি। ভালোবাসা পাওয়ার তৃষ্ণায় তুমি ধুকে ধুকে মরবে, তবুও ভালোবাসা পাবে না। এই বলেই সদ্য হৃদয় ভাঙা যুবতী ছুটে গেল নিজ কক্ষের দিকে। একবারও চাইল না পেছন ফিরে, দেখল না পুরুষটির পানে। আদ্রিয়ান ঠাই দাঁড়িয়ে রইল এক স্থানে। মেয়েটার যাওয়ার পানে কেমন অসহায় দৃষ্টিতে তাকালো। অক্ষিকুলে অনুতপ্ততার হ্রাস নেমে এলো। নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলল এক নিষ্পাপ নারীকে। আদ্রিয়ান মেয়েটার পেছনে পেছনে গেল, কিন্তু সে রুমে প্রবেশ করার পূর্বেই রুষা দরজা ধপ করে বন্ধ করে দিল। চট্টগ্রাম, বাংলাদেশ। পরন্ত বিকেলে সূর্য মামা নিজের তেজ হারিয়ে পূব গগনে ঢলে পড়েছে। তার মৃদু লালচে আলো বারান্দার মেঝেতে চিকচিক করছে। আখিরা ঝাঁক বেঁধে ফিরে যাচ্ছে নিজ গৃহে। বসন্ত আসার আগাম বার্তা জানিয়ে বাতাসে ছড়িয়ে পড়েছে মৃদু উষ্ণতা। গাছের পাতাগুলো এক এক করে ঝরে পড়ছে সতেজ মাটির বুকে। নিশান নিজের রুমের বারান্দায় বসে কিছু কাগজপত্র পর্যবেক্ষণ করছিল। রওশন দুপুরের শেষের দিকে অফিসে গিয়েছে কিছু জরুরি তদারকি করতে, তাই মূলত বাড়িতে নিশান এখন একাই আছে। কিছুক্ষণ পর পর চায়ের কাপে চুমুক দিচ্ছে আর ফাইল ঘাটাঘাটি করছে। তখনই ডোরবেল বাজার শব্দ ওর কানে এলো। ভাবলো হয়তো রওশন এসেছে, তাই কাগজপত্র আর ফাইলগুলো টি টেবিলে রেখে উঠে দাঁড়ালো। হাঁটা ধরলো নিচ তলায়। দরজার সামনে যেয়ে দরজা খুলতে মেয়েটা চমকে উঠল। হাত দিয়ে নিজের চক্ষু জোড়া দুবার টলে দেখল। না, চোখে তো ঠিকই দেখছে। নিজের বিস্ময়তা কাটিয়ে সামনে থাকা নারীটিকে জড়িয়ে ধরল আর উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, জেরিন আপু, তুমি বাংলাদেশে কখন এলে? আচ্ছা, সেসব কথা পরে হবে, এখন আগে তুমি ভেতরে চলো। এই বলেই মেয়েটা জেরিনকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। দুজন সোফায় বসতেই নিশান আহ্লাদিত স্বরে শুধালো, কি খাবে বলো? আচ্ছা, তুমি একা এসেছো? মিস্টার মাহফিল কি আমি দেশে আসার খবরটা জেনে গেছে?
নিশ্চয়ই খুব রেগেছিল, তাই না? নিশান নিশান নিশান, ধীরে ধীরে বলছি সব বলবো। তার আগে তুমি বলো, তুমি এখানে ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি। আর তোমার প্রতিশোধ? জেরিনের প্রশ্নে নিশান ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। সামনের দেয়ালে থাকা ফ্যামিলি ফটোর দিকে একবার তাকালো, তারপর হতাশাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, গতকাল চাচা চাচিকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আজ ইন্সপেক্টর এসে জানিয়েছে চাচা চাচি নাকি পালিয়েছে। আর তাদের সন্দেহ যে আমার বাবা মায়ের খুনের সাথে অন্য কেউ জড়িয়ে আছে। জেরিন অবাক হলো। কি বলে নিশানকে সান্ত্বনা দিবে তা বুঝে পাচ্ছে না। নিশান আবার বলে উঠল, আমি এটাই বুঝতে পারছি না, আর কে আমার বাবা মাকে খুন করতে চাইবে? এত বড় শত্রু কোথা থেকে এলো? আমি জাস্ট কিছু বুঝতে পারছি না। জেরিন নিশানের কাঁধে হাত রাখল আর বিচলিত কণ্ঠে বলল, এমনিতে তোমার খারাপ সময় যাচ্ছে, তার মধ্যে আমি যে খবরটা নিয়ে এসেছি তা শোনার পর তুমি কেমন প্রতিক্রিয়া দেখাবে তা ভেবেই আমার ভয় হচ্ছে নিশান। নিশান ভ্রুকুচকে তাকালো জেরিনের দিকে। জেরিনের কথার অর্থ সে বুঝতে পারল না। জেরিন একটা শুকনো ঢোক গিলল। অসহায় দৃষ্টিতে নিশানের দিকে তাকিয়ে চাপা কণ্ঠে বলে উঠল, আমি লিওন, এভি আর রিকা দেশে এসেছি ঠিকই, কিন্তু তোমায় নিতে নয়। আমি ঠিক বুঝতে পারলাম না, একটু খুলে বলো তো। এভি 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 বিয়ে করতে যাচ্ছে। কি? নিশান যেন মুহূর্তেই থমকে গেল। কি বলবে সেই ভাষা খুঁজে পাচ্ছে না সে। পায়ের নিচের মাটিটা যেন হঠাৎ করে কেঁপে উঠল তার। কণ্ঠনালী আড়ষ্টতায় ঝিমিয়ে এলো। বুকের ভেতরটা তীব্র ব্যথায় টনটন করে উঠল, যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে বীভৎসভাবে আঘাত করছে বারংবার। নিশান কাঁপা কাঁপা দৃষ্টিতে তাকালো জেরিনের দিকে। মেয়েটার কালো বর্ণের অক্ষিচোরা লালচে বর্ণ ধারণ করেছে, অঘোষিত অশ্রুতে টইটুম্বুর হয়ে উঠেছে অক্ষিপট। তবুও শক্ত কণ্ঠে নিশান জেরিনকে উদ্দেশ্য করে বলল, তুমি প্লিজ ফিরে যাও, আর কখনো এই বাড়ির চৌকাঠে পেরিয়ে ভিতরে প্রবেশ করবে না। চলে যাও এখান থেকে। নিশান আমার কথা। কিন্তু নিশান জেরিনের কোনো কথাই শুনল না। ছুটে চলে গেল দোতলায়। একবারও পেছন ফিরে তাকালো না। চিন্তায় বিচলিত হতাশ জেরিন কোনো উপায় না পেয়ে সোফা থেকে উঠে বাড়ির বাইরের দিকে হাঁটা ধরল। অন্ধকার ঘরটা যেন নিঃশব্দ কবরের মতো স্থির আছে। জানলার পর্দা টানা, বাইরে চাঁদের আলো ভেতরে ঢুকতে পারছে না। বিছানার কোণে গুটিসুটি মেরে বসে আছে নিশান। দুহাতে মুখ ঢেকে কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু দম বন্ধ করা নিঃশব্দ হাহাকার বারবার বেরিয়ে আসছে। অভ্রাণ অন্য কাউকে বিয়ে করবে এই একটা চিন্তাই যেন তার বুকের ভেতরে ছুরি চালাচ্ছে। মনে হচ্ছে কেউ মুঠো করে তার হৃদয়টা চেপে ধরে রেখেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। এতদিনের অপ্রকাশিত অনুভূতি, লুকিয়ে রাখা কিছু অজানা আবেগ, ছোট ছোট আশা, সব কিছু কি তবে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? সম্পর্কটার নাম পাওয়ার আগেই কি এইভাবে মরে যাবে? নিজের দুই কান শক্ত করে চেপে ধরল নিশান, যেন নিজের চিন্তাগুলোকে মাথা থেকে ছিঁড়ে ফেলতে চাইছে। হৃদয় ছুরির আঘাত বসাতে বাধা দিতে চাইছে। ঠোঁট কামড়ে বলে উঠল, কেন 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 মেহফিল, আপনারা সবাই কেন আমায় এত কষ্ট দেন? আমার যন্ত্রণার সাগরে ভাসিয়ে আপনারা কি সুখ পান? আচ্ছা, সব পুরুষই কি এমন হয়, শুধু মেয়েদের মন ভেঙে চুরমার করে দেয়? নৈশব্দ কোনো পাল্টা উত্তর এলো না। নীরব নিস্তব্ধতায় ঘেরা ঘরে কোনো আলাদা ধ্বনি শোনা গেল না। নিশান আবার চেঁচিয়ে উঠল, ধ্বংস করে দেব, সব তছনছ করে ফেলবো আমি। মেহফিল, আমাকে জোর করে বিয়ে করে এখন অন্য কাউকে বিয়ে করার শখ জেগেছে আপনার? জানে মেরে ফেলবো। এই নিশান কি জিনিস এবার আপনি হরে হরে টের পাবেন। মেয়েটা বিছানা থেকে উঠে দাঁড়ালো। নিজের চোখের কার্নিশ থেকে ভেজা অশ্রুগুলো হাত দিয়ে মুছে ফেললো। বিছানায় পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে জেরিনকে ফোন দিল। 3 বার রিং হওয়ার পর অপর পাশ থেকে জেরিন ফোনটা রিসিভ করলো। নিশান তাকে কোনো কথা বলার ফুরসত না দিয়ে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, তোমাদের বসের বিয়েটা ঠিক কখন? ফোনের অপর পাশে থাকা জেরিন এমন আকস্মিক প্রশ্নে অবাক হলো। তবে নিশানের কণ্ঠে যে দৃঢ়তা মিশে আছে তা বুঝতে পেরে জেরিন জড়সড় কণ্ঠে বলল, আগামীকাল ওর মায়ের পুরনো বাড়িতে। আমি তোমাকে লোকেশনটা পাঠিয়ে দিব। আর আর তুমি ঠিক আছো তো নিশান? ব্যাস, কলটা মুহূর্তেই কেটে গেল।
জেরিন বেশ কয়েকবার হ্যালো হ্যালো বলল, কিন্তু কোনো উত্তর এলো না। নানা প্রকার দুশ্চিন্তা মাথায় করা নাড়ল। নিশান কি করতে চাইছে, আবার উল্টোপাল্টা কিছু করে ফেলবে না তো? এইসব ভেবে মাথাটা ধরে এলো জেরিনের। নিশান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। মুখ মুছতে মুছতে আয়নার দিকে তাকালো মেয়েটা। কান্নার কারণে চোখ দুটো ফুলে টইটুম্বুর হয়ে উঠেছে, যেন এক ঝাঁক মৌমাছি এসে ফুল ফুটিয়ে গেছে। নাকের ডগা ফুলে লালচে বর্ণ ধারণ করেছে। নিশান দাঁতে দাঁত পিষে কিটমিট করে বলে উঠল, আমাকে কাঁদানোর শাস্তি তো আপনাদের পেতেই হবে মেহফিল। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। খুব শখ না আপনার বিয়ে করার? মেটাচ্ছি আপনার এই শখ আমি। আপনি নিশানকে দেখেছেন, কিন্তু নিশানের জেদ এখনও দেখেননি। আপনি যদি মাফিয়া বস হন, তবে আমিও আপনার বিয়ে করা বউ। মেয়েটার ঠোঁটের আগায় এক চিলতে বাঁকা হাসির পল্লব ফুটে উঠল। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় গিয়ে আইসি ভঙ্গিতে শুয়ে পড়ল। আস্তে আস্তে তলিয়ে গেল ঘুমের দেশে। দমকা হাওয়ায় মনুষ্য শরীর শিউরে ওঠে। অন্ধকার কক্ষে দাঁড়িয়ে আছে তিন মানবী, রহিম মির্জা, রুবি বেগম আর সাথে একজন আগন্তুক, যার চেহারা কালো মুখোশে ঢাকা। রহিম মির্জা বুঝতে পারছেন না লোকটাকে, তবে এটা জানেন যে এই লোকটি আজ তাদের পুলিশের কাছ থেকে পালিয়ে আসতে সাহায্য করেছে। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে রহিম মির্জা জিজ্ঞেস করে বসলেন, কে আপনি, আর আমাদের পালাতে সাহায্য কেন করলেন? আগন্তুক লোকটি বোধহয় ক্ষীণ হাসল, কিন্তু মুখোশের আড়ালে থাকায় তা বোঝা গেল না। রবি বেগম লোকটার পাশে গিয়ে দাঁড়ালো। লোকটার হাতে নিজের হাত রাখলেন। রহিম মির্জার কপালে ভাঁজ পড়ল। তিনি বললেন, রুবি, তুমি ওনার হাত ধরেছ কেন? ওনার হাত ছাড়ো আর এদিকে এসো। রবি বেগম ফিক করে হেসে উঠল আর আগন্তুক লোকটির হাত শক্ত করে ধরলেন আর বললেন, উফ রহিম, আজ কতদিন পর নিজের প্রেমিকের হাত ধরলাম, বলো তো এমন করছো কেন? বিস্মিত হতবাক হয়ে গেলেন রহিম মির্জা। নিজের স্ত্রীর মুখ থেকে এমন কথা শোনার কথা যেন তিনি কখনো কল্পনাও করেননি। তিনি রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, আমার সাথে ইয়ার্কি মারছো তুমি? ওর হাত ছাড়ো আর এদিকে এসো। ধুর, তোমার সাথে সাথে থাকতে থাকতে আমি বিরক্ত রহিম। না দিতে পারলে একটা সন্তান, আর না পারলে নিজের ভাইয়ের সম্পত্তিতে ভাগ বসাতে। তোমার মতো গাধার সাথে সংসার করে জীবন আমার তেজপাতা হয়ে গেছে। রহিম মির্জা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। তার প্রতিভক্ত স্ত্রী কিনা তারই অগোচরে পরকীয়ায় লিপ্ত ছিল আর তাকে একটু টের পেতে দেয়নি। রহিম মির্জা কিছু বলার আগেই রবি বেগম তাকে থামিয়ে নিজেই বলে উঠলেন, তুমি আসলে সত্যিই বলেছিলে রহিম, তোমার ভাই ভাবির আসল খুনি তো তুমি নও, তাদের আসল খুনি আমরা। তাদের অ্যাক্সিডেন্টের পর আমি আর প্রেমিকই ঘটনাস্থলে গিয়ে তাদের মুখে পাথর দিয়ে থেতলে তাদের দেহ নদীতে ফেলে দিয়েছিলাম। রবি বেগমের কথাগুলো শুনে রহিম মির্জার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এত বছর ধরে যে পাপের বোঝা তিনি বয়ে আসছিলেন, সেই পাপ আসলে তিনি কখনো করেননি। বুকে ব্যথা করে উঠল। যে স্ত্রীকে তিনি এত বছর ধরে বিশ্বাস করে এলেন, সেই স্ত্রী আজ শুধুমাত্র সম্পত্তির লোভে নিজের প্রেমিকের সাথে মিলে তাকে এইভাবে ঠকালো, তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। রহিম মির্জা ভাঙা কণ্ঠে বলে উঠলেন, এসব মিথ্যা, তাই না রুবি? তুমি এমনটা করতে পারো না। আমাদের রওশনের কথাটাই একবার ভাবো, ও যে ভেঙে পড়বে এসব জানলে। রবি বেগমের চোখে মুখে বিরক্তির ছাপ ছড়িয়ে পড়ল। তিনি কাটকাট কণ্ঠে বলে উঠলেন, রাখো তুমি তোমার ছেলে, ও আমার ছেলে হলে একটা কথা ছিল, একটু দয়া মায়া হতো। রতিনের ছেলের জন্য এত দরদ নেই আমার। রুবি, এই রহিমকে শেষ করতো, এ আমাদের কোনো কাজেই আসবে না। রবি বেগমের কথা শুনে আগন্তুকের ঠোঁটের আগায় বাঁকা হাসির রেখা ফুটে উঠল। তিনি পকেট থেকে পিস্তল বের করলেন। রহিম মির্জার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। তিনি একবার রবি বেগমের দিকে তাকাচ্ছেন তো একবার আগন্তুকের দিকে তাকাচ্ছেন। কিছু বলার জন্য মুখ খুললেন, কিন্তু আজ যেন তার মুখটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। কোনো শব্দ কণ্ঠনালীভেদ করে বাহিরে আসলো না। রবি বেগম একগাল হেসে বললেন, ওপরে গিয়ে নিজের ভাইয়া ভাবির সাথে মোলাকাত করো, কেমন? বাই বাই মাই ডিয়ার বোরিং হাজবেন্ড। রবি বেগমের কথা শেষ হতেই আগন্তুক লোকটি রহিম মির্জার দিকে গুলি ছুড়লেন। সঙ্গে সঙ্গে বুলেটটি তার বক্ষ ভেদ করল, ঝাঁঝরা করে দিল তার বক্ষস্থল। তাজা রক্তে তার সাদা পাঞ্জাবি রঙিন হলো। বাতাসের গতিতে তার দেহখানা মেঝেতে ঢলে পড়ল।
দেহ থেকে প্রাণটা ছটফট করতে করতে বেরিয়ে গেল। আধো সজাগ কর্ণে শুনতে পেল দুই মানবীর পৈশাচিক হাসির বিশ্রী শব্দ। আস্তে আস্তে প্রাণহীন হতে থাকা চোখগুলোতে ছড়িয়ে পড়ল অনুতপ্ততা, আক্ষেপ আর আফসোসের জোয়ার। নৈশব্দ নীরবতা, নিথর দেহখানা রক্তে ভেজা। তপনের মৃদু ভিজে নীল গগন হয়ে উঠেছে রৌদ্রোজ্জ্বল। তোলার মতো সফেদ সাদা মেঘেরা সাত সন্ধে উড়ে বেড়াচ্ছে আকাশ পথে। বসন্ত আসার জানান দিয়ে মৃদুলা হাওয়ায় ছড়িয়ে পড়েছে মিষ্টি সুভাষ। পাখিদের কিচিরমিচির ডাকে হেসে উঠছে ধরণীকুল। তবুও কোথাও যেন একটা বিষণ্ণতা ঘুরে বেড়াচ্ছে। কোথাও থেকে যেন ভেসে আসছে কারো যন্ত্রণার আকুল আর্তনাদ। নিশু, আজ অফিসে যাবি না? রওশনের সহজ প্রশ্নে নিশান তার দিকে তাকালো আর সাবলীল ভঙ্গিমায় বলল, না ভাইয়া, আজকে বরং তুই সামলে নে, আমার একটা বিশেষ কাজ আছে। রওশন ভ্রু কুচকালো কিঞ্চিত। নিশানের এখন আবার কিসের বিশেষ কাজ থাকতে পারে বুঝতে পারল না সরল পুরুষ। কৌতূহলী স্বরে আওড়াল, কি বিশেষ কাজ মিশু? আগে কাজটা সম্পূর্ণ করে নেই, তারপর তোকে রিল্যাক্সের সব খুলে বলবো। আচ্ছা, এই ইন্সপেক্টর কোনো খবর দিল? খুঁজে বের করতে পেরেছে চাচা চাচিকে? নিশান প্রশ্ন শুনে মুখখানা মলিন হয়ে গেল ছেলেটার। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আর হতাশাগ্রস্ত কণ্ঠে উত্তর দিল, বলল, না রে, উনি বলল ওনারা খোঁজ চালাচ্ছে, তবে এখনো বাবা মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। ও আচ্ছা, তুই তাহলে থাক, আমি তাহলে অফিসে গেলাম। কোনো দরকারে কল করিস। নিশান হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর রওশন চলে গেল অফিসের উদ্দেশ্যে। বাড়ি সম্পূর্ণ ফাঁকা এই মুহূর্তে, যেন বিষণ্ণতারা নিজের দখলদারিত্ব দেখাতে পুরো বাড়ি ঘেরাও করে নিয়েছে। তবে এই বিষণ্ণতার বিন্দুমাত্র আজও নিশানকে ছুঁতে পারল না। মেয়েটা গুনগুন করতে করতে নিজের রুমের দিকে হাঁটা ধরল। সফেদ মার্বেলের সিঁড়ি নিয়ে নিজের ঘরে গেল মেয়েটা। ঠোঁটের কার্নিশে একখানা বাঁকা হাসি। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। চিরুনি দিয়ে নিজের লম্বা রেশমের মতো চুলগুলো আশ্রাতে আশ্রাতে আয়নার দিকে তাকিয়ে নিজেই বলে উঠল, বিয়ে বাড়িতে যাব, তা একটু সাজগোজ না করলে হয়? পুরো চৌধুরী কুঞ্জ যেন নতুন করে সেজে উঠেছে। কয়েকদিনের মেরামতের ফলে পুরনো দেয়ালের ফাটল, বিবর্ণ রং আর ক্লান্ত বারান্দাগুলো সব হারিয়ে গেছে। এখন চকচকে ধূসর রঙের দেয়াল, পালিশ করা মার্বেলের মেঝে আর কাঠের খোদাই করা দরজাগুলোতে সূর্যের আলো পড়লেই ঝিলমিল করে উঠছে যেন। একসময় যে বাড়িটা গম্ভীর আর নির্জন ভুতুরে লাগতো, আজ সেই বাড়িটাই প্রাণোচ্ছল রাজকীয় এক আবহ ছড়িয়ে দিচ্ছে চারদিকে। বিয়ের সাজে বাড়িটা যেন আরও স্বপ্নময় লাগছে। প্রধান ফটক থেকে শুরু করে ছাদ পর্যন্ত রঙিন আলোর মালা ঝুলছে। বাগান থেকে ভেসে আসা বাতাসে ফুলের গন্ধ, রজনীগন্ধা, গোলাপ আর গাঁদার মিশ্র সুবাস। শেরের রেলিংয়ে কাপড়ের ঝালর আর বড় ঝাড়বাতির আলোয় পুরো হলঘরটা সোনালি আভায় ভেসে আছে। হলঘরে বসে আছে মাফিয়া বস, পরনে বরাবরের মতোই কালো রঙের স্যুট, যা তার ক্ষমতার আত্মপ্রকাশ ঘটায়। তার পাশে বসে আছে কনে, যার পরনে একটা লাল টুকটুকি শাড়ি, মুখখানি ঢাকার জন্য একটা লম্বা দুপাট্টা দেওয়া। তাদের ডান পাশে দাঁড়িয়ে আছে লিওন আর জেরিন। সবার মুখে একগাল হাসির পলক। জেরিন লিওনের কানে ফিসফিস করে বলল, নিশান মনে হয় না আসবে লিও। ওহ জেরি, কথা বলিস না জান। ওই মেয়ে যা ডেঞ্জারাস, নিজের ভাগ অন্যের সাথে শেয়ার করবে বলে আমার মনে হয় না। ওদের কথার ফাঁকে কাছে এসে হাজির, পরনে একখানা সাদা পাঞ্জাবি, মাথায় একটা টুপি আর ঠোঁটে একগাল হাসি। তিনি এসে অভ্রানার নতুন বউয়ের সামনে বসলেন। বেশ গদগদ কণ্ঠে বলে উঠলেন, শুরু করুন। অভ্রানের অনুমতি পাওয়া মাত্রই কাজে বিয়ে পড়ানো শুরু করবে। ঠিক এমন মুহূর্তেই সদর দরজা খোলার বিকট শব্দ ধ্বনিত হলো সারা হলঘর জুড়ে। সবাই বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করলো সেই পানে। দরজার সামনে দাঁড়িয়ে আছে নিশান মেহফিল আরহা। পরনে একখানা কালো রঙের তাঁতের শাড়ি, লম্বা রেশমের মতো কেশ কাঁধ বেয়ে প্রশস্তভাবে ছড়িয়ে গেছে কোমরে। চোখে মুখে নেই কোনো আবেগের রেশ মাত্র। ডাগর ডাগর কালো ক্ষিপট দগ্ধ আগুনে পুলকে পরিণত হয়েছে। তার হাতে একটা হকস্টিক। নিশান এক পা করে ভেতরে আসছে, তো বাকিদের হৃদয় অস্থিরতা চর বইছে। এদিকে নিশানকে দেখে লিওন, জেরিনার ভেতরে গার্ডদের তো নাচার মতো অবস্থা প্রায়। নিশান এসে অভ্রানের ঠিক সামনে দাঁড়ালো। নিজের কালো অক্ষি যুগল নিবন্ধ করলো অভ্রানের ধূসর বর্ণের অক্ষিপটে। অভ্রান মেয়েটাকে দেখে অবাক হলো না। সে সাবলীল কণ্ঠে বলে উঠল, কেন এসেছো এখানে?
তোমাকে তো আমি ইনভাইট করিনি, নাকি বিনা নিমন্ত্রণে যেখানে সেখানে যাওয়া তোমার স্বভাব? অভ্রান এমন খোঁচা মারা বিদ্রুপাত্মক বাক্যগুলো শুনেও নিশান কোনো বিশেষ প্রতিক্রিয়া ব্যক্ত করল না। সে একবার অভ্রানের পানে তো একবার নতুন বউয়ের পানে তাকালো, তারপর ঠোঁটে মিঠ হাসির পল্লব টেনে শোধালো। তা হ্যাঁ গো মেয়ে, তোমার নামটা কি গো? সবার চক্ষু চরক গাছ নিশানের এমন স্বাভাবিক স্বর শুনে। মেয়েটার কাছ থেকে যেন কেউ এমন স্বাভাবিক সাবলীল আচরণ মোটেও প্রত্যাশা করেনি। অভ্রানের পাশে বসে থাকা বধূটি লাজুক মেয়েলি স্বরে বলে উঠল। আমার নাম কলাবতী। কলাবতী? বাহ, এই যুগে এসেও সে আদিমকালের নাম, বড়ই অদ্ভুত। যাকে বেশ ভালো নাম। তা এই মাফিয়াকে বিয়ে করতে ভয় করছে না বুঝি? বধূটি আবার একে লাজুক মেয়েলি স্বরে বলল। না গো, আসলে ওনার মতো এত হ্যান্ডসাম একটা স্বামী পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তাই এই সুযোগে আমি হাতছাড়া করতে চাইছি না। নিশানের হাত শক্ত হয়ে এলো হকস্টিকের দণ্ডের চারপাশে, তবু মুখের ভাষা অভিব্যক্তিহীন রাখল সে। নববধূর থেকে 2 কদম সরে আসলো নিশান, আর অভ্রানের দিকে তাকাতেই 2 চোখের জ্যোতি নরম হয়ে এলো, মুখখানি মলিনতায় মুড়িয়ে এলো, কর্কশ কণ্ঠস্বরে আড়ালো। সামনে বসে থাকা মাফিয়া বসটাকে অসহায়ত্বের মিশেলে বলে উঠল। আপনি এমনটা করতে পারেন না মেহফিল। আপনার নামের পাশে আপনি অন্য কারোর নাম জুড়তে পারেন না, যখন আপনি এই নিশান নামক ধ্বংসের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছেন। মেয়েটার এমন আকুল কথাগুলো শুনে অভ্রানের মন করল না। সে শক্ত কণ্ঠে বলে উঠল। আমি সব করতে পারি, এখন আমার বিয়েতে বাধা না দিয়ে ভালো মেয়ের মতো বিয়েটা উপভোগ করো। ব্যাস, অভ্রানের এই কথাটুকুই যথেষ্ট ছিল নিশানের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার জন্য, তার মধ্যে থাকা বাঘিনী সত্তাকে জাগ্রত করে তোলার জন্য। নিশান ধনুকের তীরের ন্যায় দৃষ্টি নিক্ষেপ করলো অভ্রানের দিকে। তার চোখে যেন অগ্নিশিখা দাউ দাউ করে চলছে, যেন এই চোখ দিয়েই সে অভ্রান আর কলাবতীকে ভস্ম করে ছাড়বে। নিশান আকস্মাতি বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠল। বিয়ে করার খুব শখ না আপনার? আজকে জন্মের মতো আপনার এই শখ আমি মিটাবো মেহফিল। আপনার বংশের বাদতে আমি আজ পিন্ডি চটকাবো, তবে তার আগে এই ডাইনিটার ব্যবস্থা করব। এই বলে নিশান ঝাঁপিয়ে পড়ল কলাবতীর দিকে। নিশানের আক্রমণাত্মক ভঙ্গিমা বুঝতে পেরে কলাবতী দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালো। নিশান তার দিকে হকস্টিক নিয়ে ছুটে গেলে সেও নিজের দম লাগিয়ে দৌড় দিতে শুরু করে। একবার লিওন পেছনে গিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছে, তো একবার জেরিনের পেছনে, তো আরেকবার গার্ডদের পেছনে। তবুও নিশান যেন তার পিছু কোনোভাবেই ছাড়ছে না। এদিকে এদের সব কাণ্ড দেখে লিওন আর জেরিনের যেন হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। গার্ডরাও অনেক কষ্টে নিচের হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নিজেদের মুখের ভঙ্গিমা গম্ভীর রাখার আপ্রাণ প্রয়াস চালাচ্ছে। নিশান কলাবতীর পিছু ধাওয়া করছে আর ক্ষুব্ধ কণ্ঠে হুঙ্কার ছাড়ছে, বলছে। খুব শখ না আমার স্বামীকে বিয়ে করার? খুব শখ না তোর আমার সতীন হওয়ার? মেটাচ্ছি তোর এই শখ আমি, হারামজাদি। দৌড়ানোর এক পর্যায়ে কলাবতী অভ্রানের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। নিশান যখনই অভ্রানকে ডিঙিয়ে তার কাছে পৌঁছতে যাবে, তখনই অভ্রান খপ করে নিশানের 2 হাত ধরে ফেলে। নিশান ক্রোধান্বিত দৃষ্টিতে অভ্রানের দিকে তাকায়, তবে তা মাফিয়া বসের অভিব্যক্তির খুব একটা পরিবর্তন হয় না। সে বরাবরের মতোই আবেগহীন চাহরি নিক্ষেপ করল ক্রোধে আচ্ছন্ন নারীটির দিকে। বেশ শক্ত কণ্ঠে বলে উঠল। দুজনেই থামো তোমরা। নৈশব্দ, সবাই চুপ হয়ে গেল। অভ্রানের পেছনে থাকা কলাবতী হাঁপাচ্ছে। নিশান নিশ্চুপভাবে তাকিয়ে আছে অভ্রানের দিকে। তখনই কলাবতী হাঁপাতে হাঁপাতে বলে ওঠে। বাপরে বাপ, এমন ডেঞ্জারাস মেয়ে মানুষ আমি আমার বাপের জন্মেও দেখিনি। তার কথা শুনে নিশান ভ্রু কুঁচকালো কিঞ্চিত, সন্দেহান নয়নে তাকালো তার দিকে, আর বিব্রত কণ্ঠে বলে উঠল। তুমি ছেলেদের কণ্ঠে কথা বলছো কি করে? কেমন চেনা চেনা কণ্ঠস্বর। নিশানের কথা শুনে লিওনার চেরিন এবার শব্দ করে হেসে উঠল, আর কলাবতীও নিচের মুখ থেকে লম্বা ঘোমটাটা তুলে ফেলল, প্রকাশ করলো নিজের আসল রূপ। নিশান তাজ্জব দৃষ্টিতে তাকালো তার মুখ পানে, আর হতভম্ব কণ্ঠে বলে উঠল। রিকা ভাইয়া? হ্যাঁ গো নিশান, এই কলাবতী টলাবতী সব মিথ্যে। এই ঘুমটার আড়ালে আসলে আমিই ছিলাম। নিশান হতভম্ব দৃষ্টিতে একবার রিকার দিকে তাকাচ্ছে, তো একবার অভ্রানের দিকে তাকাচ্ছে। নিজের চোখকে যেন তার বিশ্বাস হচ্ছে না। তার মানে সবাই মিলে ওর সাথে এতক্ষণ ধরে অভিনয় করেছে।
ওর সঙ্গে ছলনা করছে। এদিকে এইসব কাহিনীর কিছু বুঝতে না পেরে কাজী সাহেব ঝেড়ে কাশলেন আর বললেন, আপনি এখন যেতে পারেন। আভরানের শক্ত কণ্ঠ কর্ণে পৌঁছা মাত্রই কাজী আর এক মুহূর্ত দেরি করলেন না। দ্রুত পায়ে চৌধুরী কুঞ্জ ত্যাগ করলেন। এদিকে হতভম্ব মূর্তি প্রায় নিশান নিজের হোশে ফিরে আসলো। এক ধাক্কায় আফরানকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। আফরানও মেয়েটাকে বাধা দিল না, বরং লিওন, রিকা, চেরিন আর কর্টদের চোখের ইশারায় হলঘর ত্যাগ করতে আদেশ দিল। তারাও আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। এক এক করে সবাই বেরিয়ে গেল। পুরো হলঘর জুড়ে এখন শুধু দুটি মানুষের অস্তিত্ব, একজন মাফিয়া বস আর একজন তার তেজি স্ত্রী। আফরান নিজের অভিব্যক্তি কঠোর রেখে নিশানের দিকে এগিয়ে গেল, কিন্তু মাঝপথে নিশান তাকে হাতের ইশারায় শক্তভাবে বারণ করলো সামনে না এগোতে। আরও ভাঙা কণ্ঠে ব্যথিত হয়ে বলে উঠল মেয়েটা, অভিনয় করলেন, ছলনা করলেন আমার সঙ্গে? কেন কেন করলেন এমনটা? আমার অনুভূতি নিয়ে এমন খেলা কেন করলেন? শেষের কথাটি নিশান চেঁচিয়ে বলল। আফরানের ঠোঁটের কোণে হঠাৎ বাঁকা হাসি রেখা ফুটে উঠল। সে নিশানের বাধা উপেক্ষা করে তার দিকে এগিয়ে গেল, একদম মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের ধূসর বর্ণের চোখ চূড়া নিবন্ধ করলো ওই কালো ব্যথিত অক্ষিপটের মাঝে, আর কর্কশ কণ্ঠে জবাব দিল, অভিনয়, ছলনা, এমন কিছুই আমি তোমার সাথে করিনি। আমি শুধু তোমাকে শাস্তি দিতে চেয়েছি। নিশানের কপালে ভাঁজ পড়ল। বিভ্রান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, শাস্তি? হ্যাঁ, শাস্তি। যেহেতু তোমায় আমি শারীরিকভাবে আঘাত করতে পারবো না, তাই মানসিকভাবেই শাস্তিটা দিলাম। কি বলতে চাচ্ছেন আপনি? আমি আপনার কথার অর্থ বুঝতে পারছি না। কিসের শাস্তি? কেন? কি অন্যায় করেছি আমি? আভরান এক থাবায় নিশানের গ্রীবা আঁকড়ে ধরল। শক্তি প্রয়োগ করে মেয়েটাকে একদম নিজের কাছে নিয়ে আসলো, আর দাঁতে দাঁত চেপে বলে উঠল, বিরাট অন্যায় করেছো তুমি। আমাকে না জানিয়ে তুমি পালিয়ে বাংলাদেশে এসেছো। একবারও আমায় জানানোর প্রয়োজন বোধ করনি তুমি। জানো, তোমায় ভিলায় না দেখতে পেয়ে আবার মস্তিষ্কে কেমন ঝড় লেগে গেছে। জানো না তুমি, কিচ্ছু জানো না। আর হ্যাঁ, নিশান খানিকটা কেঁপে উঠল, তবুও বলে উঠল, তো কি করতাম আমি? আপনাকে তো বহুবার বলার চেষ্টা করেছিলাম আমি, কিন্তু আপনি তো তুমি শুধু এটাই বলেছিলে তোমার বাংলাদেশে আসাটা প্রয়োজন, কিন্তু তুমি একবারও এর পেছনের কারণ উল্লেখ করনি। একবারও নিজের প্রতিশোধের কথা উল্লেখ করনি। নিশান চুপ হয়ে গেল। কিছু বলতে তো চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠিক সেই মুহূর্তে অভ্রান করে বসলো এক অবাক কাণ্ড। হুট করে নিশানকে নিজের দুবাহুতে তুলে নিল, আর কোনো কথা ছাড়াই ওকে নিয়ে হাঁটা ধরলো স্টোর রুমের দিকে। নিশান কিছু বুঝে উঠতে পারল না। আভরান এক লাথি দিয়ে দরজাটা খুলে ফেলল। পুরনো আসবাবপত্রে মোড়ানো রুমখানা সম্পূর্ণ ধুলোয় আবৃত, যেন কতকাল ধরে কেউ এই ঘর পরিষ্কার করে না। আভরান ধপ করে নিশানকে নিজের কোল থেকে নামিয়ে দিল, আর শক্ত কণ্ঠে বলে উঠল, তোমার শাস্তি এখনো বাকি আছে মিসেস মেহফিল। আজ সারা রাত তুমি এই বন্ধ স্টোর রুমে থাকবে। নিশান হতবুদ্ধি হয়ে গেল, চোখ জোড়া বড় বড় হয়ে উঠল। মেয়েটা অস্থির কণ্ঠে বলে উঠল, অসম্ভব, আমি এখানে থাকতে পারবো না। এমনটা করবেন না প্লিজ। আভরান বাঁকা হেসে বলে উঠল, থাকতে তো তোমায় হবে। এই বলে আভরান নিশানকে স্টোর রুমের ভেতরে রেখে বেরিয়ে গেল, আর বাহির থেকে দরজা আটকে দেয়। নিশান ভেতর থেকে চেঁচাতে থাকে, তবে তাতে কোনো লাভ হয়নি। রাতের ঘুটঘুটে আধারে ছেয়ে আছে ধরণীকুল। চন্দ্র আছে নিচের উজ্জ্বল আলোর বদলে মৃদু আলোতে পৃথিবীকে আলোকিত করতে প্রয়াস চালাচ্ছে। মৃদু হাওয়ায় গাছের ডালপালাগুলি কেঁপে কেঁপে উঠছে। সেই দূর থেকে ভেসে আসছে গাছ ছমছম করা প্যাঁচার অদ্ভুত ডাক। মাঝে মাঝে আবার ভেসে আসছে ঝিঝি পোকাদের ঝিঝি আওয়াজ। রাস্তাঘাটে মানুষের চলাচল ধীরে হয়ে যাচ্ছে। ক্লান্ত প্রায় অফিস কর্মীরা ফিরে যাচ্ছে নিজ গৃহে। দু চারটে টং দোকান ব্যতীত অন্য দোকান পাট প্রায় বন্ধ। মাঝে মাঝে প্রশস্ত রাস্তা দিয়ে শো করে একটা দুটো গাড়ির আনাগোনা হয়ে যায়। চট্টগ্রামের লোকালয়ে বহুল শহর ছেড়ে খানিকটা দূরে পাহাড়ি রাস্তার ধারে অবস্থান করছে চৌধুরী কুঞ্জ। মেরামত করা বাড়িটির বাহিরে হলদে রঙের লাইটের আলোতে আলোকিত গেটের ধার। বাড়ির ভেতর আর বাইরে বিরাজ করছে শুনশান নীরবতা। কালো পোশাকধারী গার্ডরা বাড়ির চারপাশ ঘেরাও করে এক নাগারে পাহারা দিতে নিয়োজিত। হলঘরের ডিভানের উপর আয়েশি ভঙ্গিতে বসে আছে তিন পুরুষ, লিওন, রিকা আর আফরান মেহফিল। তার ডান পাশের একটা টুলে বসে আছে চিরিন, মুখখানি তার দুশ্চিন্তাগ্রস্ত। বারবার আফরানের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিচ্ছে, যেন কিছু বলতে চাইছে, তবে বলার মতো সাহস সে পাচ্ছে না।
হাতে থাকা হুইস্কির গ্লাসটা শুধু এদিক সেদিকে নাড়িয়ে যাচ্ছে। তখনই লিওন ঝেড়ে কাশল। নিজের হুইস্কির গ্লাসটা টি টেবিলে রেখে আফরানকে উদ্দেশ্য করে বলে উঠল, মেয়েটাকে ওই অন্ধকার বন্ধ ঘরে একা রাখাটা কি ঠিক হচ্ছে এভি? আফরান ভ্রু কুচকে সংকুচিত দৃষ্টিতে তাকালো লিওনের পানে। তা দেখে লিওন খানিকটা অস্বস্তিতে পড়ে গেল। নিজের গলা পরিষ্কার করতে করতে বলে উঠল, না মানে এমনিতেই মিথ্যে বিয়ের চক্করে মেয়েটা কতটা পেরেশানিতে ছিল বলো। এখন আবার তুমি ওকে হুট করে ওই বন্ধ স্টোর রুমে রেখে এলে। এমনটা করা ঠিক হয়নি এভি। আজকাল দেখছি তোমাদের আরহাকে নিয়ে খুব চিন্তা। কেন? আফরানের তীক্ষ্ণ কণ্ঠ কর্ণে পৌঁছতেই তিনজনই নিজেদের স্থানে নড়ে চড়ে জড়সড় হয়ে বসল। লিওন একবার জেরিনের দিকে তাকালো। মেয়েটা আফরানকে আমতা আমতা করে বলে উঠল, এভাবে বলছো কেন ব্রো? ও ও আমাদের বোনের মতো, তাই আর কি। এই বলে জেরিন থামল। এইটুকু কথা বলতেও যেন তার প্রাণ তড়িৎ গতিতে ছটফট করছিল। এদিকে রিকা নিজের হুইস্কির গ্লাসটা একটু শব্দ করে টেবিলের ওপর রাখল, যার দরুন সকলের দৃষ্টি নিবদ্ধ হলো তার দিকে। ছেলেটা সোজা সবটা ভাষায় বলল, আমি গিয়ে একবার নিশানকে দেখে আসছি। এই বলে যখন উঠতে যাবে তখন আফরান উচ্চ শব্দে টেবিলের উপর থাপা মারলো, যার দরুন সবাই কেঁপে উঠল। চমকিত চাহনিতে তাকালো তার দিকে। আফরান দাঁতের দাঁত চেপে খিটমিট করে বলে উঠল, আমার বউয়ের জন্য একদম দরদ দেখাবি না রিক। সোজা ব্লু শ্যাডোর সামনে ছেড়ে দেবো বলে দিলাম। আমার বউ, আমি যাব, তুই কেন যাবি? আফরানের এমন কথায় তিনজনেই আশ্চর্য হয়ে গেল। এত ঈর্ষান্বিত হওয়ার কি আছে তা বুঝে পাচ্ছে না ওরা তিনজন। লিওন আফরানের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, এভি তুমি কি ইতিমধ্যে পিলগুলো নিয়েছো? হ্যাঁ, ঘন্টাখানেক আগেই নিয়েছি, কিন্তু এখনো ঘুম আসছে না, বরং মস্তিষ্ক কেমন ফন ফন করছে। লিওনের মাথায় যেন বাজ পড়ল, চোখগুলো বড় বড় হয়ে গেল তার। সে আফরানের দিকে এগিয়ে বলে উঠল, সর্বনাশের মাথায় বাড়ি, কটা পিল নিয়েছো? তুমি কি ভুলে গেছো ওগুলো এক ধরনের ড্রাগ? বেশি নিলে তোমার ক্ষতি হতে তুমি নিজের নিয়ন্ত্রণ হারাতে পারো। আমি তোমায় বারবার বলেছিলাম ওগুলো শুধু ঘুমানোর আগে একটার অর্ধেক অংশ খাবে। তো কি করতাম আমি? ওই নাইটমেয়ারগুলো ভীষণ ডিস্টার্ব করছিল, তাই সম্পূর্ণ 2টো পিল নিয়েছি। সর্বনাশ এভি, তুমি এখন নিশানের কাছে যাবে না। তুমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ওকে আঘাত করতে পারো। আফরান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো লিওনের দিকে। লিওনের কথাটা যেন ওর মোটেও পছন্দ হয়নি। সে শক্ত কণ্ঠে বলে উঠল, আর হাঁকে আঘাত করবো আমি? ওকে আঘাত করার আগে আমার নিজের হাত কেটে ফেলবো দিও, তবু ওর শরীরে একটা আঁচও আমি আসতে দিব না। এই বলেই আফরান ধপধপ পা ফেলে অগ্রসর হলো স্টোররুমের দিকে। লিওন তার যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে শুধু চেয়ে রইল। তাকে আটকানোর আর প্রয়াস করলো না। পুরো স্টোর রুমখানা ধুলোর স্তূপ জমে যেন একাকার অবস্থা। কাচের জানলাগুলো ভেদ করে বাহির থেকে আসা হলদে আলোতে পুরনো কাঠের তাকগুলোকে ছায়াময় করে তুলছে। জানলার ফাঁক দিয়ে আসা ঠান্ডা বাতাসে ঝুলে থাকা ধুলো মিশ্রিত পর্দাগুলো আস্তে আস্তে তুলছে। পুরনো বইয়ের গন্ধ আর ন্যাপকিনের মিশ্র গন্ধে অন্ধকার ঘরটার মধ্যে কেমন নেশা ছড়িয়ে দিয়েছে। নিশান ঘরটির এক কোণে বসে আছে। কালো শাড়িখানা খানিকটা এলোমেলো হয়ে আছে, সাথে লেগেছে ধূসর ধুলোর ছোঁয়া। ফর্সা বদনে লেগে আছে বিরক্তির একরাশ মিশ্রণ। ইচ্ছে করছে দরজাটা ভেঙে এই ঘর থেকে বেরিয়ে যেতে, তবে তা সে করবে না। কারণ নিশান মনে মনে পণ করেছে আফরান যতক্ষণ পর্যন্ত না তাকে এই বন্ধ স্টোররুম থেকে বাইরে বের করছে ততক্ষণ পর্যন্ত সে এই ঘর ছেড়ে বের হওয়ার চেষ্টা মাত্র করবে না। নিশানের ভাবনায় ব্যাঘাত ঘটল স্টোররুমের দরজা খোলার ক্যাটক্যাট শব্দে। নিশান নিজের অক্ষি যুগল নিক্ষিপ্ত করলো দরজার পানে। আবছা আলোয় দাঁড়িয়ে আছে একটি পুরুষের ছায়ামূর্তি। নিশান ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারলো দরজার সামনে আর কেউ নয়, বরং আফরান দাঁড়িয়ে আছে। মেয়েটার বাঘিনী সত্তারা আচমকাই যেন উদ্ভব ঘটল। বিদ্যুতের গতিতে উঠে দাঁড়ালো মেয়েটা, যেন আফরান ভেতরে প্রবেশ করলেই তাকে হুইল পাউডার ছাড়াই ধুয়ে দিবে আজ নিশান। কিন্তু যখন দেখলো আফরান স্টোররুমের ভেতরে প্রবেশ করেই দরজাটা ধপ করে বন্ধ করে দিল, তখন নিশান বেশ অবাক হয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে পুরুষটিকে পরখ করলো সে। ছেলেটার নির্ঘুম আঁখি জোড়ায় কেমন মাতাল উন্মাদনা ছড়িয়ে আছে। আফরান এক পা করে অগ্রসর হচ্ছে আপন নারীর দিকে। নিশান নিজের অজান্তেই একখানা শুকনো ঢোক গিলল। নিশান মিনমিনে গলায় জিজ্ঞেস করল, আপনি এখানে কি করছেন? নিজের বউয়ের কাছে আসা কি বারণ নাকি? হতবুদ্ধি হয়ে গেল মেয়েটা। আফরানের অমন লোকটার কণ্ঠে কেমন মাদকতা ছড়িয়ে আছে। নেশে টেশা করলো নাকি?
নিশানের কপালে ভাঁজ পড়ল। মেয়েটা 2 কদম পিছিয়ে গেল, আরও নিচু স্বরে ওড়ালো। আপনি কি নেশা করেছেন মেহফিল? আফরান কেমন নেশা ভরা চাহনিতে তাকালো নিশানের দিকে, যে চাহনি নিশানের হৃদয়কে কাঁপিয়ে তুলল। আফরান ত্বরা গতিতে নিশানের একদম সামনে এসে দাঁড়ালো। তার লম্বা পুরুষালী দেহের ছায়া পড়ল ওই এলোমেলো নারীর মায়াময় বদনের উপর। আফরান আলতো করে নিশানের দুগাল চেপে ধরল। এমন স্পর্শে মেয়েটার মনটা আকস্মাৎ লাফিয়ে উঠল, যেন এক্ষুনি বক্ষের আবরণী ছিঁড়ে বাহিরে বেরিয়ে আসবে। নিশান নিভু নিভু দৃষ্টিতে তাকালো আফরানের পানে। এই মুহূর্তে উন্মাদ পুরুষটিকে দেখে ওর মাঝে ভয় আর ভালো লাগা দুটোই কাজ করছে। আফরান মোলায়েম কণ্ঠে শুধালো, না তো বউ, আমি নেশা করিনি তো। তুমি থাকতে আমার নেশা করার জন্য অন্য দ্রব্যের প্রয়োজন নেই তো। আমি তো তুমিময় নেশায় আসক্ত, নিষিদ্ধ প্রেম আমার। উন্মাদ পুরুষের অমন বাক্য কর্ণকুহরে পৌঁছানো মাত্রই নিশানের সর্বাঙ্গে উষ্ণ হাওয়ার শিহরণ বয়ে গেল। ফর্সা গালগুলো টকটকে টমেটোর মতো লালচে বর্ণ ধারণ করেছে। তখনই অভ্রান নিচের মাথাটা নিশানের কাঁধে রাখল। মেয়েটা চমকে উঠল, হাত পা হঠাৎ করে কেমন কাঁপতে শুরু করলো। অভ্রানের বক্ষ পিঞ্জর ছিঁড়ে বেরিয়ে অসহায়ত্বে ভরা একটা ব্যাকুল কণ্ঠস্বর। জানো বউ, আমি না ভীষণ একা। এই মাফিয়া বসের ভেতরে লুকিয়ে অসহায় ভাঙা ক্ষত বিক্ষত অভ্রকে কেউ দেখে না। জানো, ওরা না আমার সব সুখের কারণগুলো আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমায় একা করে দিয়েছে, আমায় হৃদয়হীন নিষ্ঠুর হতে বাধ্য করেছে। নিশান চুপচাপ ছেলেটার কথাগুলো শুনল। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় কেঁপে উঠল। এমন হৃদয়হীন মানুষেরও বুঝি কষ্টের কারণ থাকতে পারে। নিশান নিজের অজান্তেই অফরানকে জড়িয়ে নিল নিজের সাথে। অফরান হঠাৎই নিশানের কাছে আবদার করে বসলো। ও বউ, থেকে যাও না আমার কাছে, শুধু এই মাফিয়া বসের হয়ে থেকে যাও না, বাকিদের মতো ছেড়ে যেও না আমায়। যদি আপনি আমায় কষ্ট দেন, যদি সময় ফুরিয়ে এলে অবহেলা করে আমায় দূরে সরিয়ে দেন। না। অফরান নিজের মাথা নিশানের কাঁধ থেকে উঠিয়ে নিজের ধূসর বর্ণের রাখি যুগল আবদ্ধ করলো নিশানের কালো চোরার মাঝে। মেয়েটার গলা চোরা চেপে ধরলো আর মোলায়েম কণ্ঠে বলে উঠল, একবার বিশ্বাস করে দেখো এই মাফিয়া বসকে, কথা দিচ্ছি কখনো কষ্ট দেবো না তোমায়, সব সময় নিজের কাছে আগলে রাখবো, শুধু আমার হয়ে আমার সঙ্গে থেকে যাও। এই বলেই অফরান নিশানের কৃষ্ণকুঞ্জের ন্যায় লাল অধর নিজের রুক্ষ অধরের আয়ত্তে নিয়ে নিল। উন্মাদ মানুষের ন্যায় নিজের অধরের আদলে অধিকার ফলাতে শুরু করলো নিজের ব্যক্তিগত নারীর অধরে। দুজনেই নিঃশ্বাস ধীরে ও ভারী হয়ে আসছে। নিশানের চোখজোড়া কেমন যেন ঝিম্মি হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকার শক্তি যেন সে ধীরে ধীরে হারিয়ে ফেলছে। নিশান নিজের সবটুকু শক্তি দিয়ে অফরানকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিশান কাঁপা কাঁপা কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে উঠল, কি করছেন আপনি? এটা স্টোর রুম। আফরান যেন নিজের হুঁশেই নেই এই মুহূর্তে। কোনো এক অজানা নিশা তাকে ক্রাশ করেছে, তাকে বেসামাল করে তুলছে। নিশানের কথায় কোনো পাত্তা না দিয়ে আফরান পুরো স্টোর রুম খানা একবার পরখ করে নিল। তারপর হঠাৎই তার চোখ পড়ল নিশানের পেছনে থাকা পুরনো বইয়ের স্তূপে পূর্ণ টেবিলের দিকে। ব্যাস, নিশানকে একপাশে সরিয়ে টেবিলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বইগুলো এদিক ওদিক সরিয়ে দিল। নিশান শুধু বিভ্রান্ত চাহনিতে তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে, কিছু বলার সাহস পাচ্ছে না। অভ্রান আকস্মাতই নিশানকে টান দিয়ে টেবিলের উপর বসিয়ে দিল। এমন কাণ্ডে মেয়েটার তাজ্জব বনে গেল। মেয়েটার কালো কালো ডাগর ডাগর নয়ন চোরা যেন খুলে পড়ার উপক্রম। অভ্রান যে খুব পাগলামি ভরা কোনো কাণ্ড ঘটাতে যাচ্ছে তা ওর আর বুঝতে বাকি নেই। মেয়েটা একটা শুকনো ঢোক গেলে আমতা আমতা করে বলতে চাইলো, মেহফিল বলছিলাম কি, এটা স্টোর। আই ডোন্ট কেয়ার, আই ওয়ান্ট মাই ওয়াইফ নাও, দিস ইজ দ্য ম্যাটার। অভ্রানের কর্কশ কণ্ঠ কর্ণাটকে পৌঁছা মাত্রই মেয়েটার কানের পোকাগুলো যেন নড়ে চড়ে উঠল। নিশান শত চেষ্টা করেও নিজেকে এই উন্মাদ পুরুষের আদল থেকে মুক্ত করতে ব্যর্থ। অভ্রান নিশানের কানের কাছে নিচের অধর নিয়ে গিয়ে হাসকি স্বরে বলে উঠল, Tonight, just focus on your husband, mi amor. নিজের বাক্যটি সমাপ্ত করে অভ্রান নিজের অধর যুগল স্পর্শ করালো নিশানের কৃপাদেশে। মেয়েটা আকস্মাৎ স্পর্শে কেঁপে উঠল। নিজের সবটুকু শক্তি মুহূর্তে সে হারিয়ে ফেলল। মাফিয়া বসের এলোমেলো স্পর্শগুলোর কাছে আজ ধরা দিল সে। আত্মসমর্পণ করলো ওই পাপিষ্ঠ পুরুষের নিকট। আকাশে হঠাৎই মেঘের গর্জন শোনা গেল।
হঠাৎই শুরু হলো অসময়ে অনাকাঙ্ক্ষিত ঝড়। আশেপাশে থাকা গাছপালাগুলো হাওয়ায় কেঁপে উঠছে, যেন প্রকৃতিও আজ তাদের এই মিলনের সাক্ষী হলো। এই ঝড় যেন মাফিয়া বস এর কলুষিত দগ্ধ হৃদয়ে চলতে থাকা ঝড়ের প্রতিরূপ। মাফিয়া বস এর ঝড়ে দগ্ধ হৃদয়ের গভীরতা ছিঁড়ে বেরিয়ে এক বেসামাল অস্থির সুর। নৈশব্দে ঘেরা চৌধুরী কুঞ্জের হল ঘরে এখনও লিওন, রিকা আর জেরিন বসে আছে। রিকা তো ড্রিঙ্কস করতে করতে ইতিমধ্যে বেহুশ, আর লিওনও অর্ধমাতাল। জেরিন নীরবতা ছিন্ন করে চিন্তিত স্বরে বলে উঠল, ইভিসি কখন গেল গেস্ট রুমে, কিন্তু এখনো আসার নাম নেই। ওর কথায় লিওন মাতাল কণ্ঠে বলে উঠল, আরে বউয়ের সাথে আছে যখন ঠিকই আছে। তুমি কি করে বুঝলে? ভ্রু কুচকে প্রশ্নটি জিজ্ঞেস করলো জেরিন। লিওন ফিক করে হেসে একই স্বরে বলল, আরে বউ আমার, সবাই তো আর তোমার মতো নিরামিষ না। জেরিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো লিওনের দিকে আর বলল, কি বোঝাতে চাইছো তুমি? লিওন আবার কিছু বলতে যাবে তার আগেই অপর পাশ থেকে ভেসে এলো ন্যাকা কান্নার গুনগুন শব্দ। দুজনেই অবাক হয়ে সেই পানে তাকালো। দেখলো রিকা একটা বিয়ারের বোতলকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না কাঁদছে। লিওন আর জেরিন বেশ অবাক হলো। লিওন রিকাকে জিজ্ঞেস করলো, এ কি রে ভাই, এমন মেয়েদের মতো ন্যাকা কান্না কেন জুড়ে দিলি? রিকা বিয়ারের বোতলকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, আমার তুবা, আমার জান পাখিটা ইতালিতে একা একা কি করছে কে জানে। ও গড, এই ইডিয়েটটাকে নিয়ে যে কি করি। লিওন আর জেরিন দুজনেই নিজেদের কপালে চাপড় মারল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে দুজনে রিকাকে ধরে ওর রুমে দিয়ে এলো। রিকাকে বিছানায় কোনো রকমে শুইয়ে দিয়ে দুজন উঠে দাঁড়ালো। জেরিন জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে উঠল, বাবা গো বাবা, এটা মানুষ না আলুর বস্তা, এত ভারী কেন? আরে হবে না, যে হারে ও 5-6টা করে আলুর পরোটা খায়, কাঁচা ডিম খায়, তাতে তো আলুর বস্তা হবেই। এই ছিঁড়ে কাঁচা ডিম খবিস একটা। মাঝে মাঝে ভাবি এই আলুর বস্তাটাকে তুফার মতো একটা চিংড়ি মাছ ক্যামলা সামলাবে। জেরিনের কথায় লিওন হু হু করে হেসে উঠল। তারপর ওরা রেখাকে ঠিকভাবে শুইয়ে দিয়ে নিজেদের ঘরে চলে যায়। সকালে সূর্যের তীর্যক আলোক রশ্মি ভারী পর্দা ভেদ করে ঘরে প্রবেশ করতেই কম্বলে মোড়ানো ঘুমন্ত রমণী নড়ে চড়ে উঠল। পিট পিট করে চোখ খুলতেই চমকে উঠল সে। সারা ঘরে চোখ বুলাতেই বুঝতে পারলো এটা স্টোর রুম নয়। আরেক দফা অবাক হলো যখন বিছানার অপর পাশে তাকালো। তার পাশেই শুয়ে আছে অভ্রাত। ঘুমন্ত পুরুষটিকে দেখতে নিষ্পাপ কোনো শিশুর মতো লাগছে, যেন এই পুরুষটি কখনো কোনো পাপ কাজ করেইনি। নিশান ফোঁস করে একটা শ্বাস ছাড়ল, আস্তে করে বিছানা থেকে উঠতে চাইল, কিন্তু তড়িৎ বেগে একটা লোমশ বলিষ্ঠ পুরুষালী হাত এসে তার কোমল তনু পেঁচিয়ে ধরে নিচের পাশে আবার শুইয়ে দিল। নিশান হতবুদ্ধি হয়ে তাকালো পুরুষটির পানে আর জিজ্ঞেস করলো, আপনি জেগে আছেন? পাশে বউ থাকলে আদৌ কি শান্তিতে ঘুমানো যায় মিসেস মেহফিল? অভ্রান্তের হাসকি কণ্ঠে নিশান খানিকটা কেঁপে উঠল, তবুও নিজেকে ধাতস্থ করে বলল, গতকাল রাতে এমন পাগলামি করার মানে কি ছিল? আমি তো একা পাগলামি করিনি, তুমিও তো সমান তালে তাল মিলিয়ে ছিলে। এখন আমায় দোষ দিয়ে লাভ নেই। অভ্রানের এমন ছোটকাটা কথায় মেয়েটা ভারী লজ্জা পেল। কান দুটো দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎই নিশান্ত কিছু একটা মনে পড়তেই সে অভ্রানের দিকে ভৌতা চাহনিতে তাকিয়ে বোকা স্বরে জিজ্ঞেস করলো, আমরা তো স্টোর রুমে ছিলাম মেহফিল, তাহলে এই রুমে কখন এলাম? নিশানের বোকা প্রশ্নে অভ্রান বাঁকা হাসল। নিশানের চুলে হাত বোলাতে বোলাতে বলল, ইস, মাই ইনোসেন্ট ওয়াইফ, মধ্যরাতে তুমি জ্ঞান হারিয়েছিলে, তাই রুমে নিয়ে এসেছিলাম। ভালো করে চেয়ে দেখো বউ, তুমি এই মুহূর্তে আমার শার্ট পরে আছো। নিশানের চোখ চোরা কোল কোল রসগোল্লার মতো বড় হয়ে গেল। তড়িৎ গতিতে তাকালো নিজের শরীরের দিকে, দেখলো সত্যি সত্যি অভ্রানের কালো রঙের শার্ট ওর কোমল শরীরখানা ঢেকে রেখেছে। সঙ্গে সঙ্গে মেয়েটার মুখখানা লজ্জাবতী লতার মতো নুয়ে গেল। গালজোড়া যেন সদ্য ফোটা গোলাপের পাপড়ির ন্যায় টুকটুকে লাল হয়ে উঠল। নিশান আবারও চাইল অভ্রানের এই শক্ত বাঁধ ছিন্ন করে উঠে যেতে, কিন্তু উন্মাদ পুরুষটি তা হতে দিল না। মেয়েটা শক্ত করে নিজের বক্ষের নিকট আঁকড়ে ধরল আর মোলায়েম কণ্ঠে বলল, সব সময় এমন পালাই পালাই করো কেন?
যতই পালানোর চেষ্টা করো না কেন, তোমার শেষ গন্তব্য এই আমাতেই আবদ্ধ। এই মাফিয়া বস আফরান মেহফিল হলো তোমার শেষ গন্তব্য। নিষিদ্ধ প্রেম আমার। নৈশব্দ। সকাল থেকে আকাশটা কেমন দাম ধরে আছে। ধূসর মেঘের ছায়া রানাগোনা ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। বাতাসও কেমন দমকা হয়ে ভারী হয়ে আছে, যেন কোনো বড় ঝড় আসার পূর্ব সংকেত জারি করছে। রাস্তাঘাটে আজও লোকজনের চলাচল কেমন নিস্তেজ হয়ে আছে, কিন্তু এই মৌসুমে এমন তো হওয়ার কথা নয়। বসন্ত তো নিয়ে আসে সুখ, আনন্দ, উল্লাস। বসন্ত এলে কোকিলের মধুর ডাক শোনা যায়, গাছের পুরনো পাতাগুলো নিস্তেজ হয়ে ঝরে গিয়ে নতুন পাতা গজায়, দক্ষিণা হাওয়া বয়, জগৎ সংসারে সুখের পরশের আবির্ভাব ঘটে। তাহলে আজ কেন প্রকৃতি এত নীরব, নিস্তব্ধ, নিস্তেজ? আজ কেন প্রকৃতি কোনো অজানা অশুভ সংকেত দিচ্ছে? তোরজোর গতিতে নিশান আফরান সহ বেরিয়ে পড়েছে মির্জাবাড়ির উদ্দেশ্যে। তাদের পেছনের গাড়িতেই আছে লিওন, রিকা, জেরিন সহ কিছু মাফিয়া গার্ড। সবার মুখেই কেমন চিন্তার প্রলেপ লেপ্টে আছে, বিশেষ করে নিশানের। চিন্তায় আর অজানা ভয় বুকের ভেতরে কেমন কোহ রাখছে তার।